আপনার ছাত্রলীগের রাজনীতি কিংবা আপনার যেই পদ আপনার মানে এই সবকিছুর বাইরে গিয়ে আপনি একজন নারী। সেই জায়গা থেকে যদি আপনাকে এখন প্রশ্ন করা হয় যে গত ৫ই অগাস্ট বাংলাদেশে যেই বিপর্যয় ঘটেছে সেই বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের নারীরা কেমন আছে? ধন্যবাদ রাসেল ভাই। আপনি যে কোয়েশ্চেনটি করেছেন ৫ আগস্টের পর এই পর্যন্ত যেই সমস্যাগুলোর মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে বা বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা নারীরা যেদিক থেকে যাচ্ছি, আমার রাজনৈতিক পরিচয়টিকে যদি আমি আ আলাদা করে সাইডে রেখে আমি যদি একজন নারী হিসেবে সেই জায়গাটা থেকে আপনাকে আ উত্তর দিতে চাই, তাহলে আসলে বাংলাদেশের নারীরা ভালো নেই। বাংলাদেশের নারীদের যে আর্থসামাজিক অবস্থা, আ আ চাকরির অবস্থা থেকে শুরু করে সামাজিক অবস্থা, তার নিরাপত্তার যে ব্যবস্থা, তার নেতৃত্ব, তার পোশাকের স্বাধীনতা কোনো কিছুই আসলে আগের মতো বা সুন্দর পর্যায়ে সেটি নেই। সো বাংলাদেশের নারীরা আসলে শেখ হাসিনা বা সেই আমলটাতেই অনেক ভালো ছিলেন। সেই আমলটাতেই শেখ হাসিনার আমলেই বাংলাদেশের নারীরা স্বাধীনচেতা ছিলেন। বাংলাদেশের নারীরা সেফ আ নিরাপত্তার সাথে রাতে, সন্ধ্যায়, বিকেলে যেকোনো সময় বের হতে পারতেন। কোনো ভয়ভীতি ছাড়া তাদের আ সামাজিক কাজকর্ম, তাদের চাকরির ব্যবস্থা, তাদের অফিস, তাদের সবকিছু তারা খুব সুন্দরভাবে পালন করতে পারতেন, যেই অবস্থাটি এখন নেই। হয় যে ছাত্রলীগের যে নেতাকর্মীরা মানে আ আপনার ইয়েতে বলি আপনি তো সেন্ট্রালে রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা অন্যান্য জায়গায় ছাত্রীদের উপর যে নিপীড়নটা হয়েছে ৫ই আগস্টের পরে। আমাকে কি মানে একদম স্পেসিফিক ভাবে ছাত্রীদের নির্যাতনের ব্যাপারে একটা ধারণা দিবেন? তাদের উপরে কোন ধরনের নিপীড়নগুলা হয়েছে? তাদের ছাত্রত্ব বাতিল থেকে শুরু করে শিক্ষাঙ্গনে কোন ধরনের সংকটগুলো তাদেরকে ফেস করতে হয়েছে? জি ভাইয়া, আপনি অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন। সেটির আসলে একটি গঠনমূলক আলোচনা হওয়া উচিত আমার মতে। আমার মতে না, এটা আসলে একদম বাস্তবিক প্রেক্ষাপট থেকেই ছাত্রলীগ বা আমাদের ছাত্রী বোনদের উপর যে নির্যাতনগুলো করা হয়েছে সেটি প্রচন্ড রকমের অমানবিক নির্যাতন অ্যাকচুয়ালি। আমরা যদি ১৯৭১ সালের অবস্থাও দেখি, মনে হয় পাকিস্তানি হানাদার বাহিনী বাংলার নারীদের উপর এই ধরনের জুলুম এবং অত্যাচার করেছে। যেই অত্যাচার হয়েছে জুলাই মাসে এবং অগাস্ট মাসে বাংলাদেশে আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নারীদের উপর। আমাদের বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আপনারা দেখবেন আমাদের আশেপাশের যেসব বদরুন্নেসা, ইডেন কলেজ, হোম ইকোনমিক্স, বিভিন্ন শিক্ষাঙ্গনের আমাদের যেসব ছাত্রী বোনেরা ছিল, তাদেরকে কিভাবে তারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে। আমরা এই ধরনের নির্যাতন আসলে কখনো দেখিনি। ১৯৭১ সালের গল্প আমরা শুনেছি, ভিডিওস আমরা দেখেছি, ছবি আমরা দেখেছি। পাকিস্তানিরা যেভাবে বাংলার নারীদের উপর যে অমানবিক, যে নৃশংস অত্যাচার এবং হামলা চালিয়েছে, তারই একটা রূপ কিন্তু আমরা এই ৫ আগস্ট ঘিরে আমরা দেখতে পেয়েছি যে, তাদের কাছে আসলে ছাত্রলীগের মেয়েদেরকে বা নারী শিক্ষার্থীদেরকে আসলে তাদের কাছে মানুষ মনে হয় নাই। তারা একদম আসলে কি ভেবে তারা একদম পশুর মতো সেই নিপীড়নটা শুরু করেছিল। আমি বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত একজন শিক্ষার্থী। আমি জানি না আমার কি আ ফল্ট ছিল, আমি কি ভুল করেছি। আমাকে তারা হত্যা মামলার আসামিও করেছে। আমি জানি না কে হত্যা হয়েছে, কে নিহত হয়েছে। যার মামলার আসামি আমি। যে মামলার আসামি থেকে আমার পরিবার, পরিজন এবং আমি সামাজিকভাবে, রাজনৈতিকভাবে এবং আ বিভিন্নভাবে, বিভিন্ন মাধ্যমে আমি প্রতিপন্ন হয়েছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন অঙ্গনে। সো যেই নির্যাতনটা তারা আমাদের উপর চালিয়েছে ভাইয়া, মানে এটা আসলে আমি আপনাকে বর্ণনায় ভাষায় বুঝাতে পারব না। যে বিষয়গুলো অনেক কিছুই অনলাইনে বা আমাদের অনলাইন মিডিয়ার যুগে বা টেলিভিশন মিডিয়াতে সেগুলো আসেনি। তারা সবকিছুই গোপন করেছে আমাদের ছাত্রী বোনদের ওরা। আমি রোকেয়া হলের একটা ঘটনা আপনাকে বলি, যেহেতু আমার বিশ্ববিদ্যালয়ের। আমার রোকেয়া হলের যেসব বোনেরা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল, আপনারা জানেন রোকেয়া হলের ঘটনাটা সবার সামনেই উন্মোচিত, একদম ওপেন। সো সেখানে আরো ছাত্রী বোনদের যেসব ঘটনাগুলো ঘটেছে, যেগুলো মিডিয়াতে আসে নাই, সেগুলো হচ্ছে আমাদের ওখানে যারা ছাত্রলীগের রাজনীতির সাথে সেই দিন, এটা তো অগাস্টে না, জুলাইতে, গত বছর জুলাইয়ের ১৬ তারিখ রাতে যেই নৃশংসতা রোকেয়া হলের ছাত্রীবৃন্দ না, আসলে আমি তাদেরকে ছাত্রী বলব না। তারা কোন প্রকার অ শিক্ষিত সমাজের রূপ তারা আসলে বহন করে না। যদি তাদের মধ্যে বিন্দু পরিমাণে কোনো মানুষ হওয়ার শিক্ষা তাদের ভিতরে থাকতো, তাহলে এই ধরনের অমানবিক কাজ আসলে কেউই করতে পারত না। তারা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের বোনদেরকে ছাদের উপরে নিয়ে গিয়েছে, উপরে নিয়ে গেছে, তারা ওখান থেকে ফেলে দিবে। তারা কেন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত? তারা ওখান থেকে ফেলে মেরে ফেলবে। তাদের কাছে মানুষ হত্যা একটা উৎসবের মতো মনে হয়েছিল। ইভেন আমাদের ইডেন কলেজ বলেন, বদরুন্নেসা বলেন, সব জায়গায়। তাছাড়া আমাদের, আপনারা একটা ঘটনা মনে হয় দেখেছেন, অনলাইন মিডিয়াতে সেটা অনেক এসেছিল। আমাদের
আ ব্রাহ্মণবাড়িয়ার একটা বোনের কাহিনী। সে মানুষের কাছ থেকে বাঁচার জন্য, মব থেকে বাঁচার জন্য সে পুকুরে ঝাঁপ দিয়েছিল। তাকে পুকুরের পানি থেকে উঠিয়ে ওখান থেকে মারার জন্য তারা চারপাশ থেকে ঘিরে ধরেছিল যে তাকে কোনোভাবেই বাঁচতে দেয়া যাবে না। ইভেন আমাদের নোয়াখালীতেও একটা ছাত্রলীগের একটা বোনকে ধর্ষণ করে তাকে হত্যা পর্যন্ত করা হয়েছে। পরে তাকে অনেক দূর থেকে, বাড়ি থেকে অনেক দূর থেকে তাকে উদ্ধার করা হয়েছে। সো এই ধরনের কাজগুলো আসলে কোনো প্রকার, তারা যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত শিক্ষার্থী, আমি আসলে তাদেরকে কোনোভাবেই আমি সেটাতে ফেলতে পারি না। এই নৃশংসতার রূপ আসলে তাদের আসলে বর্ণনার অতীত হয়ে গেছে ভাইয়া। মানে ওরা যেই নির্যাতনটা করেছে, আমাদের রুমগুলো তারা ভেঙেছে। আমাদের রুমে আমাদের বঙ্গবন্ধুর ছবি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ছবি আমাদের রুমগুলোতে ছিল। তারা সবকিছু নিয়ে আমাদের আ যা ছিল সবকিছু লুটপাট করেছে, ভেঙে চুরে সবকিছু শেষ করে দিয়েছে। আ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন আ স্টুডেন্ট আপনি। সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ৫ তারিখের পরে অনেক কিছু দেখেছি। জি, আ এখানে যেরকম আমরা জুলাইতে সেই গুজবগুলো দেখেছি যে গণকবর দেয়া হচ্ছে ট্রাকে, ট্রাকে অ্যাম এখান থেকে লাশ নিয়ে ছাত্রছাত্রীদেরকে যাওয়া মেরে হয়েছে। ছাত্রলীগের জি, লোকজন লাশ সরায় ফেলতেছে। এই ধরনের নোংরা গুজবগুলো ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা জামায়াতের এবং শিবিরের যে খুব পরিকল্পিত কাজগুলো ছিল এগুলো, সেই জায়গা থেকে আজ পর্যন্ত আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজনেরও শহীদের তালিকায় নাম পাইনি। আ জি। তো তারা ২-১ জন যাদের নামও দেবার চেষ্টা করেছিল, পরে তারা ফিরে এসেছেন। ওখানে হয়তো সুবিধা করতে পারেননি কবর গিয়ে। থেকে আবার উঠে চলে আসছে। সবাই ফিরে এসেছেন। তো এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক অনেক কিছু তো দেখলাম আমরা জুলাইতে। তারপর অগাস্টের পর থেকে আমরা দেখতে শুরু করলাম আ নারীদেরকে সেখানে বিভিন্নভাবে মারধর, পোশাকের জন্য মারধর। এই গত ১৫ দিন আগেও একজন নারীকে ওখানে লাঠিপেটা করা হচ্ছিল। ২ জন জি, ছেলে লাঠিপেটা করছিল, সেই ভিডিওটাও অনলাইনে ভাইরাল হলো। তারপরে গতকাল রাতে আমরা দেখলাম ৭ই মার্চের ভাষণ বাজাবার কারণে আন্দোলনকারী একজন নারী, যিনি জুলাই আন্দোলনে খুবই মুখ্য ভূমিকাও রেখেছিলেন তিনি। আ তাকেও মবের মুখে পড়ে মারধর খেয়ে আ মানে ইয়েতে যেতে জেলে হলো, প্রেরণ করা জেলে হয়েছে। যেতে হলো। করবার কারণে। শুধুমাত্র একটা মাইকে আমাদের ৭১ এর যে অন্যতম স্বাধীনতার ঘোষণা, সেই ৭ই মার্চের ভাষণ বাজাবার কারণে তিনি যেই মতেরই হোক না কেন, যেই দলেরই হোক না কেন, তাকে মব করা হলো, তাকে আ পুলিশের কাছে নিয়ে দেয়া হলো এবং আ সবচেয়ে লজ্জাজনক বিষয় যে এই মেরুদণ্ডহীন প্রশাসন সেই নারীকে আবার জেলে প্রেরণ করল মবকে কিছু না বলে। এর পাশাপাশি জি, আমরা দেখেছি ৫ই আগস্টের পরে নারীকে হেনস্থা করার কারণে একজনের নামে মামলা হলো, তাকে গ্রেপ্তার করা হলো। পুনরায় আবার জামায়াত মানে শিবিরের কর্মীরা তাকে ফুলের মালা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে গ্রহণ করল। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই পতনটাকে আপনি কিভাবে দেখছেন? যদি সার্বিকভাবে বলি আজকে যে পরিস্থিতি, এটাকে পতনই বলা যায়। ভাইয়া এটাকে আসলে পতনই বলা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য যেভাবে উঠে এসেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় বর্তমানে যেভাবে নারীর অধিকার হরণ করছে, সেটাকে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পতন ছাড়া আমি রাখি, অন্য আমি একটু কিছু আপনাকে বুঝি না। থামাচ্ছি। ফাল্গুনী, আপনি একটু আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আপনার অনুপস্থিতির কারণে পুনরায় আমরা রাখির কাছেই প্রশ্নটা রেখেছি। সম্ভবত ফাল্গুনী আবারও নেটওয়ার্কের প্রবলেম। ইটস ওকে রাখি। কন্টিনিউ করুন। জি। আপনি যে বিষয়গুলো ভাইয়া তুলে ধরলেন সামনে, এই বিষয়গুলো আসলে শিবির বা জামাত, তাদের হাতে আসলে বাংলাদেশের নারী সমাজ বা আমি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, পুরো বাংলাদেশের নারীদেরকেই আমি বলব কেউই আসলে নিরাপদ না। কারণ যেখানে হচ্ছে জামাতের আমির, সে একজন জামাতের আমির, উনি যদি শিক্ষিত একজন ব্যক্তি হয়ে থাকেন, একজন সম্মানীয় ব্যক্তি হয়ে থাকেন, তাদের মতে উনি যদি তাদের একজন আইডল হয়ে থাকেন, যারা জামাত শিবিরের আ আ আদর্শের রাজনীতি করে, তাদের আইডল হয়ে এইরকম একজন লোক যখন নারীদেরকে নিয়ে কটূক্তি করে, তখন আমি আসলে সন্দিহান যে এই ধরনের বা একটা দলের কাছে, বা এই ধরনের দল যারা হচ্ছে নিজেদেরকে রাজনৈতিক দল হিসেবে পরিচিত করছে চারপাশে, তারা আবার বাংলাদেশের ক্ষমতায় আসতে চায়। তাদের কাছে নারীরা কতটা নিরাপদ, তাদের আন্ডারে নারীরা কতটা নিরাপদ, তাদের আন্ডারে নারীরা কতটুকু তাদের কাজ পরিচালনা করতে পারে, বা একটা নারী কিভাবে থাকতে পারে, আমার আসলে বিষয়টা নিয়ে অনেক সন্দিহান। কারণ আপনি জানেন যে জামাতের একজন বরগুনার একজন জামাতের উনি মনে হয় বরগুনার জামায়াতের আমির। উনি হচ্ছে হুম। বলেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে বেশ্যাখানা। এই ধরনের এই ধরনের বক্তব্য শোনার পরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা কিন্তু বের হয় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুটি কয়েক মেয়ে কিন্তু আন্দোলন করেছিল। অধিকাংশ নারীরাই কিন্তু বের হয় নাই। সো আমি আসলে তাদেরকে মানে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম
ছিলাম, আমরা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমরা যেভাবে দেখেছি, আমরা নিজেরা নারীদের জন্য আন্দোলন করেছি। একটা সংগ্রাম, একটা ধর্ষণ হয়েছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা মেয়ে। মিরপুরের দিকে সম্ভবত এই ঘটনাটা ঘটেছিল। আমি নিজে স্লোগান দিয়েছি। আমি নিজে রাজু ভাস্কর্যে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। বিএনপির একজন ঊর্ধ্বতন ক অ অ একজন প্রবীণ নেতা, তিনিও আমাদের একজন আ একজন হিট অফিসার যাকে নিয়ে হচ্ছে একটা ব্যঙ্গোক্তি করেছিলেন। সেই সেই হুম। উক্তির প্রতিবাদও কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে করেছি। কিন্তু বর্তমানে আমি নারীদের মধ্যে আসলে সেই ধরনের যে আগুনটা, নারীদের যে জাগরণটা সেটা কিন্তু আমরা দেখতে পাই না। কারণ তারা কেন আসছে না সামনে, কেন তাদের অধিকার নিয়ে তারা কথা বলছে না, সেটি আসলে আমার বোধগম্যের বাহিরে। কারণ এটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং সমগ্র জাতির বা সমগ্র নারী জাতির পতন ছাড়া এটি আসলে আর কোনো কিছুই নয়। যারা একজনকে বেশ্যা বলছে সে সেটাকেই মাথা পেতে নিয়ে নিচ্ছে। আসলে কি সে তাই? তার জন্যই কি সে কিন্তু এটাকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় তো এটার একটা তীব্র প্রতিবাদ হবার কথা ছিল। কারণ তি প্রতিবাদ কিংবা তীব্র প্রতিরোধের প্রতিবাদ হওয়ার সূতিকাগারই তো কথা ঢাকা ছিল। কিন্তু বিশ্ববিদ্যালয়। সেটি কিন্তু আমরা দেখতে পাই নাই। কিন্তু আমি মানে যদি অ্যাজ আ এটা কি ভয়ের স্টুডেন্ট কারণে হয়নি? নাকি এটাই নৈতিকভাবেই এটাই আসলে আসলে আমি বলতে চাচ্ছি ভাইয়া। এটাই আসলে আমি বলতে চাচ্ছি যে তখন যেহেতু আমাদের কোনো নির্বাচনও ছিল না। যদিও এটা একটা প্রহসনের নির্বাচন। এই প্রহসনের নির্বাচনকে আমরা সমর্থনও করছি না। তারপরও হচ্ছে ওই সময়টাতেও তারা ঠিক কতটা নিরাপদ বা কতটা বাক স্বাধীনতা বাংলাদেশে ছিল। দ্যাটস ওয়াই তারা যে মন্তব্য তাদেরকে করা হয়েছে সেটি তারা নিজেরা উপভোগ করেছে আমি বলব। আসলে উপভোগই করেছে। না হয়তো তাদের ভিতরের যে নারী সত্তা সেটা নিয়ে অবশ্যই তারা রাজপথে দাঁড়িয়ে এসে আন্দোলন করত। সে প্রতিবাদ করত। তাদের অধিকার তারা নিজেরা ছিনিয়ে নিত। নারী দিবস আসলে আমরা নারী দিবস কোনো দিবস হিসেবে আমরা উদযাপন করি না। আমি ফেসবুকে লিখেছিলাম যে আমাদের আসলে একটা মানুষ দিবস দরকার। কোনো নারী দিবস না। আমরা আসলে এই সমাজে আমাদেরকে নারী বলেন, আমাদেরকে পুরুষ বলেন, আমাদের আসলে আগে মানুষ হওয়া দরকার। তারপর আমাদেরকে স্পেসিফিক্যালি নারী দিবস অর পুরুষ দিবস হওয়া উচিত। আমি মনে করি। সেই জায়গা থেকে আমাদের বর্তমান সমাজের যেই প্রেক্ষাপট, নারীদের মধ্যে যেই আ আমি আসলে জানি না ওদের মানে নারী সত্তা, নারীর যেই অধিকার আদায়ের যেই কর্মপ্রেরণা বা বুদ্ধি সেটি আসলে দিন, দিন লোপ পাচ্ছে আমার মনে হয়। সেই জায়গাটি কি তারা ভয়ে ভীতি থেকে সামনে এগিয়ে আসছে না? নাকি তারা মনে করছে যে তাদের আসলে বলার মতো সেই জায়গাটি নেই। তারা কার কাছে বলবে? একজন শেখ হাসিনা বাংলাদেশে নেই। যার কাছে বললে নারীর অধিকার প্রতিষ্ঠিত হতো। যার কাছে বললে নারীর যেই সম্মান সেটি শেখ হাসিনা সবসময়ই দিয়ে আসছেন এই পর্যন্ত। সো আমার মনে হয় সেই জায়গাটি থেকেই হচ্ছে তারা চুপ করে সবকিছু সহ্য করে নিয়ে যাচ্ছে আরকি। নারী দিবস নারী দিবস নিয়ে কথা হয়। গতকাল ভাবছিলাম একটা ব্যাপার। নারী দিবস মানে নারী প্রসঙ্গ এলে আমরা প্রশংসা করবার ক্ষেত্রে মানে ব্যক্তি জায়গা থেকে যেটা বলি যে, আমার জীবনে আমার মায়ের অনেক অবদান কিংবা কেউ বলে যে তার বোনের অনেক অবদান তার জীবনে তার আজকের অবস্থানের পেছনে কিংবা কারো প্রেমিকার কিংবা কারো ওয়াইফের অনেক অবদান রয়েছে। এই কথাগুলো বলা হয়। এটা ব্যক্তি পর্যায়ে। কিন্তু জাতিগত পর্যায়ে যদি আমরা হিসেব করি জাতিগত পর্যায়েও আমাদের একজন নারী রয়েছে যাকে ফোর্বস ম্যাগাজিন, টাইমস ম্যাগাজিন যাকে বিশ্বের ১০০ সবচেয়ে ক্ষমতাধর মানুষের মধ্যে একজন হিসেবে উল্লেখ করেছে। যার হাত ধরে আমরা বাংলাদেশকে মানে উন্নত একটা বাংলাদেশের কাতারে দাঁড়াতে দেখেছি। যার হাত ধরে ঠিক। এই বাংলাদেশের নারীদের কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ থেকে শুরু করে রাজনীতিতে নারীর অংশগ্রহণ, প্রত্যেকটা জায়গায় নারীর অংশগ্রহণকে আমরা বাড়তে দেখেছি। কিংবা এই বাংলাদেশকে আ মানে একটা রোল মডেল হিসেবে দেখতে শুরু করলো সবাই। সবকিছুই আমরা দেখেছি একজন নারীর হাত ধরে। এবং ঠিক। বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় অ্যা ধরে ক্ষমতায় থাকা কিংবা একটা দেশের নেতৃত্ব দেয়া একমাত্র নারী। মানে সবচেয়ে দীর্ঘ সময়। সেই নারী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো যদি জাতিগত জায়গায় বলতে চাই অবদান তাহলে এই রাষ্ট্রের পেছনে সবচেয়ে বেশি ৭১ প্রেক্ষাপটের পরবর্তীতে এই বাংলাদেশের সবচেয়ে বেশি যার অবদান সে একজন নারী। এবং তার নাম জননেত্রী শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনা। তো এই জায়গাটায় দাঁড়িয়ে আপনার কাছে আমার প্রশ্ন, আ আপনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নারী বান্ধব যে উদ্যোগগুলো রয়েছিল, নারী বান্ধব যে কর্মকান্ডগুলো রয়েছিল নারীদের অগ্রগতির জন্য, এটা নিয়ে আপনার মানি ভাবনাটা যদি আমরা জানতে পারি একটু? আ জি, রাসেল ভাই। আ বাংলাদেশের আজকের যে উন্নয়ন, বাংলাদেশকে
বাংলাদেশের একজন শেখ হাসিনা ছিলেন বলে বাংলাদেশ সারা বিশ্বের কাছে অ্যাকচুয়ালি মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে। বাংলাদেশের সম্মানটা যদি আগে এতটুকু থাকে, শেখ হাসিনা সেটাকে মাথার উপর পর্যন্ত তুলে নিয়ে গেছে। মানুষের কাছে আমাদের যেই সম্মান, যেই স্পৃহা, যে রেসপেক্ট টুকু ছিল আমরা বাংলাদেশী বলতে, যেই পরিমাণে গর্ববোধ, যেই বিষয়টা ছিল, সেটি আসলে শেখ হাসিনা বিশ্বের সেই দ্বারটি শেখ হাসিনা উন্মোচন করেছেন। বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা, আমি তাকে আমার খুব কাছ থেকে দেখার সৌভাগ্য আমার হয়েছে। তার সাথে যখন আমাদের কথা হয়েছে, তার বিভিন্ন কিছু নিয়ে আমরা যখন তার সাথে আলাপ আলোচনায় আমরা যখন গিয়েছি বিভিন্ন বিষয়ে, তিনি কাছ থেকে আসলে একজন দেশের প্রধানমন্ত্রীর চেয়ে তিনি আসলে দাদি সুলভ বা নানী সুলভ আচরণটাই আমাদের সবচেয়ে, যেই পরম স্নেহে উনি আমাদেরকে আগলেছেন, সেই পরম স্নেহে উনি বাংলাদেশটাকে আগলে রেখেছেন সবসময়। আমার একটা জিনিস সবসময় মাথায় কাজ করে যে শেখ হাসিনা বাংলাদেশের নারীদের উন্নয়ন অগ্রগতিকে কখনো দয়া হিসেবে দেখেননি। তিনি মনে করেছেন নারীদের উন্নয়নের যে ইনভেস্টমেন্ট, এটি একটি রাষ্ট্রের সবচেয়ে সেরা ইনভেস্টমেন্ট। এটি একটি রাষ্ট্রের সবচেয়ে বিগ ইনভেস্টমেন্ট যদি কিছু থেকে থাকে, সেটি হচ্ছে সেই দেশটার, সেই জাতির, সেই নারীদের উন্নয়ন অগ্রগতি সাধিত করা। সেই জাতির, সেই দেশের, সেই রাষ্ট্রের নারীদেরকে শিক্ষা ব্যবস্থা বলেন, জব বলেন, সবকিছুর দিক থেকে যেকোনো প্রশাসন। আপনি জানেন যে বাংলাদেশ আর্মিতে কিন্তু নারীদের আগে অংশগ্রহণের বিষয়টি ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই কিন্তু প্রথম নারীদের অংশগ্রহণ সেখানেও ইনক্লুড করেছে। এছাড়া তিনি বাংলাদেশের যে বয়স্ক ভাতা, আমাদের যে এনআইটি কার্ড, আমাদের যে আইডেন্টিটি, সেটিতে মায়ের নাম যুক্ত করা। তিনি নারীদেরকে সম্মানটা কোথায় নিয়ে গিয়েছেন? সেই এনআইডি কার্ডে কিন্তু আমাদের আগে বাবার পরিচয় আমাদের পরিচয় ছিল। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সেখানে আমাদের মায়ের নাম সহ এড করেছেন। তিনি আমাদের যে বাংলাদেশের যে দুরবস্থা, আমরা জানি আমরা যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ ছিলাম ১৯৭১ সালের পরবর্তী সময়ে। তার পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড, সেই থেকে বাংলাদেশকে এই পর্যন্ত এগিয়ে নিয়ে আসার পিছনে অনেক রক্তক্ষয়ী সংগ্রাম, আ অনেকবার অনেক বৈদেশিক অনেক শক্তি আমাদেরকে পিছনে ঠেলে নিতে চেয়েছে এবং বিভিন্ন ধরনের অন্যায়, অবিচার, প্ররোচনা তারা দিয়েছে। কিন্তু শেখ হাসিনা বাংলাদেশকে একা হাতে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে। তিনি বাংলাদেশের নারীদের অগ্রগতি এবং উন্নয়নের জন্য যে পদক্ষেপগুলো সবসময় গ্রহণ করেছেন, তিনি সবসময় আসলে আ বয়স্ক ভাতা থেকে শুরু করেন, তারপর হচ্ছে যাদের হচ্ছে ঘরবাড়ি ছিল না, তাদের ঘরবাড়ি নির্মাণ করা থেকে শুরু করে বাংলাদেশের মানুষ ভিক্ষাবৃত্তি করবে না। বাংলাদেশের মানুষ নিজের ঘরে, নিজের পেশায় নিজে কর্মজীবী হবে। নারীদের গার্মেন্টস সেক্টরে নারীদের যে অবদান, যারা অল্প শিক্ষিত, স্বশিক্ষিত আছে তাদেরকে তিনি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়া। যাদের ঘরবাড়ি ছিল না তাদেরকে ঘরবাড়ির ব্যবস্থা করে দেয়া। একেকজন বৃদ্ধা থেকে শুরু করে যাদের ছেলে-মেয়ে পর্যন্ত তাদেরকে দেখতো না, তাদের জন্য তিনি ফ্যামিলি কার্ড, যেটা বর্তমানে আমাদের যে বর্তমান তারেক রহমান সাহেব যেটা বলে ফ্যামিলি কার্ড, যেটা সেই নিয়ে ফ্যামিলি কার্যকর কার্ড কিন্তু আমাদের শেখ হাসিনা বহু আগে থেকেই করে দিয়েছে এবং সেটা ডিজিটাল কার্ড হিসেবে প্রধানমন্ত্রী হুম, শেখ হাসিনা সেটা নিয়ে এসেছে। সো তার যে আইডিয়াস গুলো ছিল হুম, বাংলাদেশের উন্নয়নে, একজন পুরুষ প্রধানমন্ত্রী, আপনি যদি নারী প্রধানমন্ত্রী এবং পুরুষ প্রধানমন্ত্রীর ডিফারেনশিয়েট এখানে করতে চান, মাননীয় হুম, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আইডিয়া গুলোকেই কিন্তু তারা এখনো প্রতিফলিত করতেছে। তাদের বাহিরে থেকে কিন্তু কোনো আইডিয়া নেই যে হুম, বাংলাদেশকে কিভাবে উন্নয়ন অগ্রগতি করা যায়, নারীদের জন্য কি করা যায়। নারীদের জন্য যা করা যায় আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই পুরো বিগ ইনভেস্টমেন্টটা তিনি করে দিয়ে গিয়েছেন বাংলাদেশের নারীদের উন্নয়নের ক্ষেত্রে। এবং বাংলাদেশের নারীরা তার আমলে একটা বটবৃক্ষের ছায়ায় আমরা ছিলাম। আমরা হুম, স্বাধীন ছিলাম। আমি আজকেও হচ্ছে আমার একটা ফ্রেন্ডের সাথে কথা হয়েছে। সে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না। সে আমার স্কুল ফ্রেন্ড। তার সাথে আমার কথা হলো হুম, যে, আমি যেহেতু আজকে এই প্রোগ্রামটাতে জয়েন করব, সো আমি ভাবলাম যে তাদের মতামত, তাদের বিষয় সম্পর্কে আমি একটু জানি। আমার কিছু স্কুল ফ্রেন্ড, আমার কলেজ ফ্রেন্ড, এছাড়া বাহিরের কিছু ফ্রেন্ড যারা নারী, যারা কোনো রাজনৈতিক অঙ্গ সংগঠনের সাথে জড়িত নাই, তাদের সাথে আমি তাদের মতামতটা আমি জানতে চেয়েছি। বর্তমান অবস্থায় তাদের কি প্রেক্ষাপট? তারা সবাই একই কথা বলেছে, আমরা আসলে সেফ না এই বাংলাদেশে। আমরা জানি না আমরা এখানে কি করব। এই বাংলাদেশটা পুরো ধ্বংস হয়ে গিয়েছে। এই বাংলাদেশ আমরা চিনি না। এই বাংলাদেশকে কেউই চেনে না। যে বাংলাদেশে নারীর নিরাপত্তা নেই। যে বাংলাদেশ মব এবং একজন নারীকে, যেটা আমরা দেখলাম যে আপনি যার কথা বললেন, এই মেয়ে, তাকে আমি
চিনি, পার্সোনালি চিনি, একই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে। সে যখন ৭ই মার্চের ভাষণটা প্রচার করার কারণে ছেলেগুলো আপনি দেখবেন ওই ভিডিওটাতে যেভাবে তার উপর মানে অতর্কিতভাবে হামলা করেছে, মানে পুরো আসলে মানে এটাকে আসলে আপনি কি বলবেন? কোন ভাষায় আপনি তাদের এই অত্যাচার, এই হামলাকে আপনি রূপ দিবেন? কোন ভাষা আসলে হুম, তারা নাই, সেই ভাষা এখনো সৃষ্টি হয় নাই। তারা যেভাবে এভাবে নারীদের উপর যে জুলুম, অত্যাচার শুরু করেছে। সো এই বাংলাদেশে আসলে আ এদের কারো হাতেই নিরাপদ না। একমাত্র জননেত্রী শেখ হাসিনা ছাড়া। এবং আমরা তার ছায়া এবং আমরা তার আ তিনি নারী উন্নয়নে যেসব পদক্ষেপ, যেসব কর্মকাণ্ড, যেসব সবকিছু করেছেন। আপনারা দেখবেন যে এখন বাংলাদেশ তাদের মতে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাদের মতে তারা বাংলাদেশকে স্বাধীন করেছে। বাংলাদেশ 0.2 তারা করেছে। সেই বাংলাদেশে আ নারী দিবস গেল। আমি কিন্তু ওই ধরনের কোনো ইনিশিয়েটিভ আমি কিন্তু দেখলাম না যে একটা নারী দিবস গেল। তারা কিছু একটা করেছে নারীদের অগ্রগতি, অগ্রযাত্রার জন্য। তারা নারীদের জন্য নতুন একটা আ আইডিয়াস দিয়েছে। তারা নারীদের জন্য নতুন একটা ভিশন দিয়েছে যে এটা আমরা নারীদের জন্য সামনের দিনে পূর্ণাঙ্গ করব বা নারীদের উন্নয়নে আমরা এই কাজগুলো করব। সেটি কিন্তু করেননি। কিন্তু আপনি যদি তার ২-৩ বছর আগের যদি আ বে বছরগুলোতে আপনি একটু ঘুরে আসেন তাহলে দেখবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের জন্য কিভাবে তিনি এই দিবসটি উদযাপন করতেন। আমরা আসলে এই দিবসটি উদযাপন আসলে বড় বিষয় নয়। এই দিবসটির মাধ্যমে আমরা আসলে একটা মেসেজ দিতে চাই এই সমাজ ব্যবস্থাকে যে নারী দিবস আসলে কোনো দিবস না। এই দিবসটি নারীদের অগ্রগতি, নারীদের শৃঙ্খলা, নারীদের নিরাপত্তা, নারীদের যে অধিকার, নারীদের যে বৈষম্যহীনতা, নারী এবং পুরুষের যে বৈষম্যহীনতা একটা সোসাইটিতে, একটা সমাজে একজন পুরুষের যতটুকু অধিকার, একজন নারীরও যে সেই ঠিক হুম। ততটুকুই অধিকার রয়েছে সেটি প্রতিষ্ঠা করার একটা মেসেজ আমরা প্রত্যেক বছরই আমরা দিয়ে থাকতাম। ইভেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের একজন সভাপতি ছিলাম ছাত্রলীগের। আমি অত্যন্ত পরিচিত, অত্যন্ত গর্ববোধ করি আমার এই পরিচয়টি আমি দিতে যে আমি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের সভাপতি। আমরা আ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করতাম। ইভেন আমি যখন সভাপতি ছিলাম তখনও আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার হলের মেয়েদের ডেন্টিস্ট নিয়ে এসেছিলাম। ফ্রি ক্যাম্পেইন করেছিলাম। তাদের জন্য কি করা যায় তাদের ভাবনা নিয়ে আমি করেছিলাম। কিন্তু বর্তমানে যারা আছে, বর্তমানে ডাকসুও আছে। আপনার দেশে আপনি যদি বলতে পারেন প্রহসনের নির্বাচনের নির্বাচিত সরকারও তাদের আছে। কিন্তু সেই তুলনায় কোনো ইনিশিয়েটিভ বা কোনো কিছুই কিন্তু নেই। এই ব্যাপারে ধরুন আমি একটা কথা বলি, অনেকে বলে যে বাংলার সাধারণ মানুষের আ মানে ভেতরে মিশে গেছে আওয়ামী লীগ। এরকম একটা কথা বলা হয় যে সাধারণ মানুষের রক্তের ভেতরে মিশে গেছে আওয়ামী লীগ। আমি বলি যে এটা না। কারণ সাধারণ মানুষের রক্তের ভেতরে আওয়ামী লীগ মিশে যায়নি। সাধারণ মানুষের রক্তের ভেতর থেকে আওয়ামী লীগ জন্মাইছে। আওয়ামী লীগের জন্মই গণমানুষের হ্যাঁ, ভেতর থেকে। হ্যাঁ? অতএব একদম, এর একদম, আও আও একদম, গণমানুষের ভেতরে আওয়ামী লীগের যাবার কিছু নেই। গণমানুষই আওয়ামী লীগ। একদম। আর আওয়ামী লীগই গণমানুষ। গণমানুষই আওয়ামী লীগ। আমি তো রাখি বলেছি যে ১ম এ হুম, কৃষক শ্রমিক যারাই আছেন সবাই আসলে হচ্ছে যে আওয়ামী লীগ। হ্যাঁ? যে একেবারেই তাই। আ আমরা বঙ্গবন্ধু হস্তক্ষেপ শেখ মুজিবুর হুম। রহমান যে বাকশাল করেছেন সবাইকে নিয়েই করেছেন। তাই না? একেবারেই তাই এবং বাকশাল এটা একেবারে মানে অনেক বিস্তৃত একটা বিষয়। আমাদের আওয়ামী লীগ এবং ছাত্রলীগেরই অনেক নেতাকর্মীরা বাকশাল সম্পর্কে সম্ভবত স্বচ্ছ ধারণা রাখেন না। যদি জানতেন তাহলে বাকশাল নিয়ে মানে আপনি সিনা টান করে কথা বলতে পারতেন। এত চমৎকার একটা সময় উপযোগী সিদ্ধান্ত ছিল। কিন্তু এই ব্যাপারটা নিয়েও আমরা তাদের গুজবের প্রতিবাদ করতে পারিনি। আমাদের ব্যর্থতা এই জায়গাটায়। আমরা সত্যটাকে তুলে ধরতে পারিনি। তারা গুজব দিয়ে জিতে গেছে এই জায়গাটায়। কিন্তু নিশ্চয়ই আমাদের সামনে আরো সময় আছে এই ভ্রান্তিগুলো দূর করবার জন্য। রাখি আপনার কাছে একটু যেতে চাই। আমি একেবারে ভিন্ন একটা প্রসঙ্গ। যেমন আপনি একজন স্টুডেন্ট। আমরাও একটা শিক্ষা জীবন পার করে এসেছি। সেই জায়গাটা আমরা বরাবরই দেখেছি ছাত্র শিক্ষকের সম্পর্কটা এত চমৎকার আমাদের মধ্যে। আ মানে এত সম্মানজনক একটা সম্পর্ক যে একজন শিক্ষক রাস্তা দিয়ে হেঁটে গেলে আমরা দাঁড়িয়ে যেতাম এক সাইডে গিয়ে। স্যার আমাদের সামনে দিয়ে পার হয়ে চলে যেতেন, তারপরে আমরা মুভ করতাম। মানে তার সামনে দিয়ে হেঁটে আসতাম না। আমাদের সময়টা ছিল এইরকম। আপনাদের সময়টা এতটা দূরত্ব না থাকলেও আরো একটু বন্ধুত্বপূর্ণ হয়েছিল। কিন্তু সম্মানজনক সেই জায়গাটা বরাবরই ছিল, সম্মানের জায়গাটা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা জানতাম বিএনপিপন্থী শিক্ষক কারা। হুম? কিংবা কারা আওয়ামী বিরোধী শিক্ষক। হ্যাঁ? আওয়ামী বিরোধী মানসিকতা লালন করে। কিন্তু আমরা কোনদিন দেখিনি ছাত্রলীগকে কোনো শিক্ষকের গায়ে হাত তুলতে। আমরা দেখিনি কোনো শিক্ষককে জোর করে পদত্যাগে বাধ্য করতে, শিক্ষককে মারধর করতে, শিক্ষককে গালাগাল করতে। এই জায়গাটা আমরা দেখিনি এখন পর্যন্ত। মানে আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগের কথা যদি বলি।
5 তারিখের পর থেকে আমরা এই ঘটনাগুলো অনবরত দেখতে শুরু করলাম, যেটা কোনোদিন এই বাংলাদেশ আগে দেখেনি। শিক্ষকদের গলায় জুতার মালা পরানো থেকে শুরু করে শিক্ষককে মানে বাচ্চা মেয়েগুলো তারা তার শিক্ষিকাকে আপনি দেখেছেন বোধহয় একজন নারী শিক্ষিকাকে দেখেছি চর টেনে মার হিস্ট্রে বের করে নিয়ে টেনে যাচ্ছিল, এসে চর মারলো, সে চেয়ারে বসে চর আছে, মারলো, পদক্ষেপ করে চুল একটা ধরে ইয়ে টানলো। লিখে এনে সিগনেচার কর বলছে। মানে আমার সবচেয়ে আতঙ্কের ব্যাপার কি, ধরেন সংকটটা সাময়িক, সেই শিক্ষককে হয়তো আপনি তাকে আবার ওখানে পুনঃপ্রতিষ্ঠা করবেন কিংবা করবেন না, তার জায়গায় নতুন শিক্ষক আসবে, ক্রাইসিসটা কেটে যাবে। কিন্তু ছাত্র শিক্ষক সম্পর্কের মধ্যে যে একটা মূল্যবোধের জায়গা ছিল, একটা যে চমৎকার সম্মানজনক মানে একটা সম্পর্ক এটা, এবং উম, সেই জায়গাটা থেকে কোথাও গিয়ে দীর্ঘমেয়াদে শিক্ষকতার মতো একটা পেশায় অজস্র টাকা নেই, যেটা সরকারি অন্য পেশায় গেলে এর চেয়ে অনেক বেশি উপার্জনের সুযোগ রয়েছে। জি, বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে শিক্ষক হওয়ার প্রবণতা শুধু একটা কারণে, সেটা হচ্ছে সম্মান। সম্মান। যে আমি একটা নিশ্চিত একটা চাকরি পাবো, টাকা অল্প উপার্জন করলেও মানে সমাজে গ্রামে আমার একটা সম্মান থাকবে, আমাকে সবাই স্যার বলে ডাকবে, হুম, মাস্টার সাহেব বলে ডাকবে। এই যে একটা বিষয় ছিল দীর্ঘমেয়াদে ছাত্র শিক্ষক সম্পর্কে বা শিক্ষকের আগামীতে হয়তো কোনো শিক্ষক জুতার মালা পরার ভয়েই হয়তো শিক্ষকতার মতো পেশে আসতে চাইবে না। এটা দীর্ঘমেয়াদী প্রভাবটা আসলে ছাত্র এবং শিক্ষকের মধ্যে কিভাবে পড়বে আপনার মনে হয়? আ এটার প্রভাব আসলে অনেক বেশি খুব বাজেভাবেই পড়বে। সেটা আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। আপনি যেহেতু ছাত্র লীগের কথা নিয়ে এসছেন, যেহেতু দীর্ঘদিন আমরা ক্যাম্পাসে ছিলাম, আমরা বৈষম্যহীনতার রাজনীতি করেছি। আমাদের সময়ও বিশ্ববিদ্যালয়ে প্রচুর পরিমাণে বিএনপি টিচার ছিলেন যারা আওয়ামী লীগ অপছন্দ করেন। হুম, হুম। তারা ছিলেন, আমরা কিন্তু তাদের কাছেই আমরা ক্লাস করেছি। তারা জানে আমরা ছাত্রলীগ বা আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত। আমরা একটা আদর্শে বিশ্বাস করি। আমরা একটা আদর্শ নিয়ে এগিয়ে যাচ্ছি। আমাদের আদর্শ, আমাদের ছাত্রলীগের আদর্শ বলেন, আমাদের আওয়ামী লীগের আদর্শ বলেন, আমাদের আদর্শ কখনো আমাদের শিক্ষাগুরুকে অমর্যাদা করা শেখায় নাই। আমরা কখনো শিক্ষকের অমর্যাদা, আমাদের রাজনৈতিক আদর্শ বলেন, আমাদের পারিবারিক ইথিক্স, নৈতিকতা যেটাই আপনি বলেন না কেন, আমাদের মূল্যবোধ কখনো আমাদেরকে সেই জায়গা থেকে বিন্দু পরিমাণে সরিয়ে নিয়ে আসে নাই যে আমরা আমাদের শিক্ষকের গায়ে হাত দিব। আমরা আমাদের শিক্ষককে লাঞ্ছিত করব, আমরা শিক্ষককে পদ থেকে বাধ্য করব, তার মান সম্মান নিয়ে আমরা ছিনিমিনি খেলবো। যে জিনিসটা আমরা ৫ তারিখের পর এই অধঃপতনের বাংলাদেশে আমরা দেখতে পেরেছি। এটা আসলে এটার ক্ষেত্রে আমি বলব পারিবারিক মূল্যবোধ এবং নৈতিকতার শিক্ষার অনেক অভাব, যেটা এই ৫ তারিখের পর একদম প্রস্ফুটিত হয়েছে। আপনি একটা আ সিন আপনার মনে আছে কিনা, একটা ঘটনা, আ আমাদের বইমেলাগুলো যখন হয়, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বইমেলা উদ্বোধন করতে আসেন। আ উনার যে ডিরেক্ট শিক্ষক, সেই স্যারকে তিনি লাল গালিচায় দিয়ে যাচ্ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীর সাইডে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেই আদর্শে আমরা বিশ্বাস করি। সেই আদর্শে বলীয়ান আনিসুজ্জামান হয়ে স্যার। আমরা জি, স্যার মারা গিয়েছেন। স্যারের সাথে আমার একবার সরাসরি দেখা হওয়ার, সাক্ষাৎ হওয়ার আ সৌভাগ্য হয়েছিল। স্যার অত্যন্ত স্নেহ করতেন, অত্যন্ত গুণী মানুষ। তার মানে তার কাছে যে যেতে পেরেছি আমি আসলে আপ্লুত। সো আপনি হয়তো দেখেছেন শিক্ষাগুরুর মর্যাদা বলে আমরা কিন্তু ছোটবেলা থেকেই পড়ে আসছি। আমাদের মূল্যবোধের অবক্ষয় হলে আমাদের কি হতে পারে আমাদের সমাজে। আমাদের হুম, শিক্ষাগুরুর মর্যাদা কোথায়? আমরা কিন্তু আমাদের মা এবং বাবা তারপরেই কিন্তু আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি আমাদের শিক্ষক, মা এবং বাবার পরের স্থানটাই আমাদের শিক্ষকের স্থান। যেই হুম, স্থানটাতে আমরা সবসময় আমাদের শিক্ষককে দেখতাম। আমাদের জীবন গঠনের যে মুখ্য ভূমিকা আমাদের মা-বাবার, তারপরেই রয়েছে আমাদের শিক্ষক। যার শিক্ষায় শিক্ষিত হয়েই কিন্তু আমাদের এই বাকি জীবনটা আমরা পরিচালনা করে থাকি প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা বিষয়ে। সেইখানে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যে কিনা এতটা সম্মান এবং এতটা মেধা, মূর্ছনা যা কিছুই আপনি বলেন না কেন, তারা কিন্তু সম্মানের দিক থেকে অনেক বেশি উপরে। আমরা শিক্ষকদের সাথে কথা বলতে, আমি যখন ফার্স্ট ইয়ারে বিশ্ববিদ্যালয়ে এসেছি, আমি শিক্ষকদের সাথে কথা বলতে গেলেই কিন্তু আমাদের মনের মধ্যে একটু ভয় লাগতো যে স্যারকে কি বলব, ম্যামকে কি বলব? ইভেন আমি আপনাকে আরো একটা কথা বলি রাসেল ভাই, আমি যে ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি পড়াশোনা করার আমি যখন 2nd ইয়ার or 3rd ইয়ারে, তখন কিন্তু আমার ডিপার্টমেন্টের যে চেয়ারম্যান ছিলেন উনি একজন বিএমপি পন্থী টিচার উনি ছিলেন। উনার আদর্শ হুম, বিএমপি থাকে। আ আমরা অ্যাকচুয়ালি সবাই যে বলে বাকস্বাধীনহীনতা, আমি মনে করি যে আমরা বৈষম্যহীনতার রাজনীতি আমরা করেছি। আমরা গণতান্ত্রিক রাজনীতি করেছি, যেই রাজনীতিতে, যেই বিশ্বাসে, যে আদর্শে প্রত্যেকটা দলের, হুম, প্রত্যেকটা মানুষের তাদের নৈতিকতা, তাদের কর্মজীবন, তাদের আদর্শ, তাদের মোটিভেশন, তাদের মতবাদ তারা প্রকাশ করতে পেরেছে সমাজে, যেটা বর্তমানে নেই। কারণ আপনি হয় তাদের প্রকাশ করবেন, না হয় আপনার মৃত্যু। না হয় আপনাকে মব হুম, করে হুম, আপনার হুম, জব থেকে আপনাকে বের করবে, আপনাকে সামাজিকভাবে হেয় করবে, আপনার বাসায় এসে আপনাকে
আপনাকে গুলি করে চলে যাবে, যেটা প্রতিনিয়ত হচ্ছে। আপনার বাসায় এসে আপনাকে গুলি করবে, আপনাকে ছুরি দিয়ে আঘাত করবে। মানে হয় আপনার তাদের মতের সাথে মিলতে হবে, না হয় আপনি গন। মানে আপনি আর সেই বাংলাদেশে আপনি থাকা ডিজার্ভ করেন না। মানে হুম, বর্তমান পরিস্থিতিটা সেটা, যে গণতান্ত্রিক বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা করেছিল, সেই বাংলাদেশে মানে এখন যে শিক্ষকের কথাটাই যেখানে আসে, আপনি যেটার কথা আপনিই বললেন যে ছোট, ছোট বাচ্চা মেয়েরা। এখন হুম, আপনি চিন্তা করেন যে তাদের মাথায় এই ধারণাটা, এটা আসলো কই থেকে? নিশ্চয়ই শিক্ষক তার জায়গা থেকে সে চেয়েছে যে তোমরা এটা করবা না, ওইটা করবা না। তাদেরকে নৈতিক শিক্ষাগুলো তাদেরকে দিতে চেয়েছে। আমাদের বর্তমান সমাজ বা বর্তমান Gen Z আমরা যাদেরকে বলি, অর্ধেকের হুম। বেশিই পথভ্রষ্ট। অর্ধেকের বেশিই কারো কথা শুনে না। অর্ধেকের বেশি তারা হচ্ছে মানে এর মধ্যে বিপুল একটা পরিমাণ সংখ্যা যারা মনে করে যে আমরাই সঠিক। আমরা যেটা বলব আমরাই রাইট। আমরা যেটা বলব সেটাই আইন। বিষয়টা তো আসলে সেটা না। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট বলেন, পুরো ঠিক আছে, এই Gen Z তো শুধু বাংলাদেশেই না। পুরো ওয়ার্লড ওয়াইড Gen Z আছে। এই জেনারেশনটা প্রত্যেকটা দেশেই আছে। আর কোন দেশে আপনি এই ঘটনা দেখেছেন যে শিক্ষককে আ লা আ লা লাথি, আমি আসলে বলতেও পারছি না এই ধরনের কথা। শিক্ষককে এভাবে হেনস্থার শিকার করছে, শিক্ষককে জুতা পেটা করছে, গলায় জুতার মালা পরাচ্ছে, শিক্ষকের চুল ধরে টানছে, টেনে হিঁচড়ে। একজন আমি কি বলবো ভাইয়া, ওই বিষয়গুলো যখন দেখতেছিলাম আমার মনে হচ্ছে যে মনে হয় আমার ডিরেক্ট শিক্ষক। আমার হুম, ডিরেক্ট শিক্ষক, আমার মনে এতটা আঘাত লাগছে যে একজন শিক্ষককে তিনি কারোর মা, কারোর বাবা, কারোর বোন। কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এই ধরনের ঘটনা ঘটলো। সো আপনি এটাকে আসলে কিভাবে বলবেন? এটা নৈতিকতার আ পতন, এটা মূল্যবোধের পতন। একটা মানুষ হিসেবে, শিক্ষিত জাতি হিসেবে আমাদের যেই অগ্রগতি, আমাদের যেই সামনের দিকে যে একটা সুন্দর সামাজিক, আপনি কিভাবে বলবো আপনাকে, একটা সোসাইটির দিকে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছিলাম, সেটাকে আসলে একদম তলিয়ে নিচে পর্যন্ত, মানে মানুষ হিসেবে নিজেকে যতটা অধঃপতনের দিকে নিয়ে যাওয়া যায়, এই বর্তমানে যারা এই শিক্ষককে লাঞ্ছনা করেছে, তারা তাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলা এই কাজের মাধ্যমে আরো বেশি প্রস্ফুটিত করেছে। এবং আমাদের শিক্ষকের সাথে আমাদের অনেক ভালো সম্পর্ক ছিল। আমি আপনাকে এখানে আরো একটু বলি, যিনি আমার ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন, আমার ফ্যামিলি থেকে রাজি হচ্ছিল না যে আমি ডিপার্টমেন্টের আমার অনার্স কমপ্লিট হওয়ার পর আমি পিকনিকে হুম, যাব, ডিপার্টমেন্টের ট্যুরে যাব। আমার স্যার আমার বাসায় ফোন করেছিলেন। আমার হুম। মা, আমার বাবা, আমার স্যারের আ কথায়, স্যারের কনভিন্সড হয়ে আমাকে বলছে, "ঠিক আছে, তুমি যেতে পারো, যাও।" সো শিক্ষকের সাথে আমাদের আসলে আমাদের ফ্যামিলির ভরসার জায়গাটাও হুম, সেই হুম, হুম, জায়গায় ছিল, হুম। যে শিক্ষকের উপর আর আমাদের সম্মানটা কতটুকু ছিল। আমরা তো জানতাম, আমরা কি চাইলেই আমরাও তো এসব রাহাজানি, শিক্ষককে অবমর্যাদা করা, অমূল্যায়ন করা, শিক্ষককে মেরে পিটে বের করে দেয়া। আমরা মানে যেটা বলেন, আমরা দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায় ছিলাম। আমরা দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়েও ছিলাম। সো এই সময়টায় কি আমরা পারতাম না এসব করতাম? আমাদের দল, আমাদের আমাদের আদর্শ, আমাদের আমরা যে আদর্শে বিশ্বাস করি, আমরা যে আদর্শে বলীয়ান, আমরা যে আদর্শের রাজনীতি করি, আপনি আমাকে দেখান অন্যান্য দল যারা রাজনীতি করছে তাদের আসলে আদর্শটা কোথায়? আপনি যদি তাদের আদর্শের দিকে খুঁজতে চান যে আসলে তারা মানে ঠিক কি হুম, আদর্শে রাজনীতি করে, তাদের আপনি একটা যদি অন্য একটা আদর্শ, সেটা হচ্ছে আওয়ামী বিরোধিতা। এর বাইরে আমি কোন আদর্শের আওয়ামী অস্তিত্ব বিরোধিতা। তাদের এটা নেই। ছাড়া তাদের আসলে আর কোনো আদর্শ নেই, যে আদর্শে বলীয়ান হয়ে তারা রাজনীতি করবে। তাদের আদর্শ একটাই, আওয়ামী লীগকে ধরো, আওয়ামী লীগকে পিটাও, এটাই আমাদের আদর্শ। এছাড়া আর কোনো আদর্শের রাজনীতি কিন্তু তাদের মধ্যে নাই। তাহলে আপনি ওই ধরনের মানুষদেরকে আপনি কি মূল্যবোধ শিখাবেন? আর কি নৈতিকতা শিখাবেন? আর কি শিক্ষাগুরুর মর্যাদা আপনি শিখাবেন? তাদের কাছ থেকে আপনি আর কি আশা করতে পারেন? এই ধরনের মানুষজন যখন রাষ্ট্র ক্ষমতায় যাবে বা রাষ্ট্র ক্ষমতায় যাচ্ছে, বড়, বড় ডিসিশন মেকিং বা পলিসি মেকিং এর পর্যায়ে যখন তারা যাচ্ছে, তাদের কাছ থেকে আপনি কি আশা করেন? তারা তো বাংলাদেশকে দিন, দিন যতটুকু সামনের দিকে যাচ্ছে, তারা ৫০ আ আপনি হয়তো মনে আছে আপনার আ কারো স্লোগান ছিল টেক ব্যাক বাংলাদেশ। টেক ব্যাক বাংলাদেশটা আসলে কোথায়? এখন হয়তো আপনি দেখতে পারতেছেন, এখন হয়তো সারা বাংলাদেশের মানুষও দেখতে পাচ্ছে যে মানে টেক ব্যাক বাংলাদেশটা আসলে কি? তারা টেক ব্যাক বাংলাদেশ বলতে কোথায় নিয়ে যাচ্ছে? না, এরা তো এরা আসলে শিক্ষকদের স্লোগান কিংবা হচ্ছে গিয়ে এই ধরনের কি বলে যে ন্যারেটিভ দাঁড় করানোর ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগের কাছ থেকে অন্তত সহায়তা নিতে পারে কিছু। কারণ যেহেতু সহায়তা নিতে পারে কিছুটা, নান্দনিক একদম রাইট, আপনি নান্দনিক একটা এটা রাইট শব্দ বা বলেছেন। নান্দনিক একটা বাক্য গঠনে তাদের দুর্বলতা রয়েছে। এই জায়গাটা আমার মনে হয় ছাত্রলীগের কাছ থেকে তারা চাইলে সাহায্য নিতে পারে। এবং ছাত্রলীগ জি। নিশ্চয়ই সেই উদারতা দেখাবে, তাদেরকে অন্তত শেখাবে। যেকোনো আন্দোলন সংগ্রামের কথা এলেই বাংলাদেশ ছাত্রলীগের কথা আসে। কারণ সেই ৭১ পূর্ববর্তী বিভিন্ন আন্দোলন সংগ্রাম থেকে আমরা দেখেছি সামনের সারিতে যেই দলটা সামনে দাঁড়িয়ে যায় সেটা হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। সবচেয়ে বেশি দায় যাদের কাঁধে চাপে এবং সবচেয়ে বেশি তাও দায়িত্ববোধ যারা বাংলাদেশ পালন করে, ছাত্রলীগ। যাদেরকে সবচেয়ে বেশি তীরবিদ্ধ হতে হয় এবং বুলেটের সামনে সিনাও পেতে দিতে হয়, সেটা বাংলাদেশ ছাত্রলীগ। তো আজকের লাইভে আমরা একেবারে শেষ পর্যায়ে রয়েছি। লাইভটা
শেষ করব আমরা। সর্বশেষ একজনের একটা কমেন্টস আমি করতে চাই। রাহাত ইসলাম নামে একজন কমেন্ট করেছে একটা যে, "আমি কখনো রাজনীতি করিনি। কিন্তু এখন আমি আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সাথে যুক্ত হতে চাই। আওয়ামী লীগে যুক্ত হবার নিয়ম কি?" হুম? তো এই ৫ তারিখের পর থেকে যেরকম আমি এই রাহাত তার কমেন্টটা দেখে কেন নিলাম, ৫ তারিখের পর এই একটা উপলব্ধি অজস্র মানুষের মধ্যে আমি দেখেছি যে, আমি কোনোদিন রাজনীতি করিনি, আমি সারা জীবন রাজনীতি দূরে ছিলাম বা আমি আওয়ামী লীগের যেরকম আমি ব্যক্তিগতভাবে আমি শাহাদাত রাসেল আওয়ামী লীগের কিন্তু কট্টর সমালোচক। জি, গত ১৭ বছর আমি আওয়ামী লীগের কট্টর সমালোচক ছিলাম। আবার আমি জি। হুম। আওয়ামী লীগের ভোটার। আওয়ামী লীগের মানে সমালোচনাটা আমি আমার দায়িত্ব মনে করি। ৫ তারিখের পর থেকে আমি আপনি ৫ যেই তারিখ সমালোচনা আপনি যেই সমালোচনাটা করতেন, আপনি যেই সমালোচনাটা করতে পারতেন, সেটাই হুম, কিন্তু আপনার বাক স্বাধীনতারও একটা বহিঃপ্রকাশ। সেটাই কিন্তু একদম, একদম। গণতান্ত্রিক বাংলাদেশের একটা বহিঃপ্রকাশ। শেখ হাসিনা যে সবসময় বলত, আমাদের উদ্দেশ্য এবং আমাদের নীতি একটাই, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। আপনি যে সমালোচনা করতে পারতেন, সেটাই কিন্তু এই রাখি অধিকারটাই কিন্তু শেখ হাসিনা বাস্তবায়ন করেছেন। এটা নিয়ে আমি জাস্ট ছোট্ট একটা ঘটনা বলেই শেষ করব আজকের ব্যাপারটা। যিনি কমেন্ট করেছেন তাকে শুধু একটু বলি যে আসলে আওয়ামী লীগে এই মুহূর্তে যোগ দেয়া বা ছাত্রলীগে যোগ দেওয়ার মানে কোনো ফর্মুলা আমি আপনাকে বলতে পারব না। শুধু একটা কথাই বলতে পারি সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে আপনার অবস্থানটা ধরে রাখুন। বঙ্গবন্ধুর পক্ষে ধরে রাখুন। আমাদের যে জাতীয় নেতারা রয়েছেন তাদের পক্ষে আপনার অবস্থান থাকা এবং মুক্তিযুদ্ধ বিরোধী যারা পাকিস্তানপন্থী হায়নাদের বিরুদ্ধে আপনার লড়াই অব্যাহত থাক। তাহলেই আমরা সহযোদ্ধা। আপনাকে আওয়ামী লীগ করার দরকার নেই। আপনি আপনি রাজাকারের মুক্তিযুদ্ধের পক্ষে বিরুদ্ধে থাকুন, অবস্থান নিন। বঙ্গবন্ধুর পক্ষে থাকুন, আপনি রাজাকারের বিরুদ্ধে থাকুন। একদম। তারপরে আপনার আমার অজস্র দ্বিমত থাকতেই পারে। আমরা সেগুলো নিয়ে আলোচনা করবার সুযোগ আছে। কিন্তু যারা রাজাকারের পক্ষে তাদের সঙ্গে কোনো আলোচনার সুযোগ নেই। আর জি। রাখি যেটা বলছিলেন, আমি এই কথাটা বলে লাইভটা শেষ করছি যে আমার এক বাম পন্থী ঢাকা বিশ্ববিদ্যালয়েরই ছাত্র ইউনিয়নের একজন মানে ছোট ভাই সে হচ্ছে কথা প্রসঙ্গে বলতেছিল ৫ তারিখের পরে যে সে হচ্ছে খুব নির্যাতিত ছিল। ১৫ ১৭ বছর সে কথা বলতে পারেনি। তার বাক স্বাধীনতা ছিল না। সরকারের বিরুদ্ধে কিছু বললেই তুলে নিয়ে যেত, গুম করে ফেলত। মানে অনেক বয়ান-টয়ান দিল। তো তারপরে আমি কথা প্রসঙ্গে জাস্ট এরপরে আবার আমি ৫ মিনিটের মতো আমরা পারিবারিক বিষয় নিয়ে আলোচনা করলাম। ওর ফ্যামিলির কি অবস্থা এটা ওটা। বলার পরে আমি ওকে জিজ্ঞেস করলাম যে, "দোস্ত দেখ এত মানুষজন এত আ এখন কথা বলতেছে। কিন্তু দেখ এই যে শাহবাগে দাঁড়ায়া আওয়ামী লীগের বিভিন্ন আ কাজ পছন্দ না হলে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা সেগুলো কিন্তু দেখ আমরা করছি। আমরা কিন্তু কোনোদিন আওয়ামী লীগের ভয়ে মুখ বন্ধ করে রাখি নাই। আজকে যারা বিভিন্ন জায়গায় ক্ষমতা নিচ্ছে, সুযোগ সুবিধা নিচ্ছে তারা কিন্তু সবাই ১৬ বছর চুপ ছিল।" ও তখন খুব ওর মনে পড়ে গেছে। হ্যাঁ, আমি জীবনে কোনদিন আওয়ামী লীগের ভয় পাই নাই। আওয়ামী লীগের সময় মুখ বন্ধ করে রাখি নাই। তোর সাথে মানে আপনার সাথে তো একসঙ্গে ইয়ে করছি। শাহবাগে হুম, হুম। দাঁড়াইছি। কত প্রোগ্রাম করছি আমরা। হ্যাঁ? তো আমি কোনদিন মুখ বন্ধ রাখি নাই। তো পরে আমি বললাম, "জান একটু আগে না বললি যে ১৭ বছর তোর বাক স্বাধীনতা ছিল না? আবার এখন বলতেছস ১৭ বছর তুই মুখ বন্ধ রাখছিস, দাঁড়াইছিস আমার সঙ্গেই দাঁড়াইছিস?" ও কিছুক্ষণ চুপ করে রইছে। চুপ করে থেকে লাইনটা কেটে দিল। এই হচ্ছে ছাত্র ইউনিয়নের অবস্থা। যাই হোক, এই হচ্ছে তাদের বাকস্বাধীনতা। যখন আপনি বলবেন তখন বলবে ১৬ বছর শেখ হাসিনাকে ভয় পাই নাই। প্রত্যেকটা সময় শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দিছি। শেখ হাসিনার বিরুদ্ধে এটা করছি, ওইটা করছি, এটা করছি। আবার যখন অন্য দিকে ঘুরবেন তখন বলবে একটাও শব্দ করতে পারিনি শেখ হাসিনার ভয়ে। এই হচ্ছে গিয়ে এদের না, এখানে পরিস্থিতি। আমি আপনি একটু যখন যুক্তি একটু দিয়ে বলতে কোনো পারি কথা যে বলতে বলবেন রাসেল ভাই, তখন কিন্তু তারা আর সেই প্রেক্ষাপটে কোনো যুক্তি কিন্তু তারা দাঁড় করাতে পারে না। না কিন্তু আমার মনে হয় এইটা না বলে তাদেরকে আসলে বলা উচিত যে অন্ততপক্ষে আপনারা আগে নিজেরা কোন পক্ষে যাবেন ওটা বিষয় না। আগে একটা জায়গায় স্থির হ্যাঁ, আসলে পক্ষ কোনো বিষয় কারণ না। আমার কথা হলো যে তারা আসলে তাদের দিন দিনের বেলায় যারা মুক্তিযুদ্ধের কথা বলে এবং রাতে গিয়ে হচ্ছে শিবিরের নেতাদের সঙ্গে বসে মধুকেন্দ্রির আড্ডা দেয়, তাদের শেষ পর্যন্ত কিন্তু আত্মহত্যা করার চেষ্টা একদম। করতে হয় ওষুধ খেয়ে। আমরা কয়েকদিন আগেও দেখেছি। হুম। অতএব এরকম অপমানজনক জীবন বেছে নেবেন না দয়া করে। আমি আর একটা কথা বলতে চাই। আজকের জি। এই প্রোগ্রামটা যেহেতু আমাদের নারী দিবস এবং হুম, নারীদের জন্যই আজকের এই প্রোগ্রামটা মূলত আপনি করেছেন এবং এটার টাইটেলটা যা দিয়েছেন আপনি সেটাও। হুম, আমি আজকে এই প্রোগ্রাম থেকে বা এই প্ল্যাটফর্ম থেকে আমি বাংলাদেশের সহ যারা এই লাইভের সাথে সংযুক্ত এবং সারা বাংলাদেশের সহ পৃথিবীর সব নারীদের প্রতি আমার একটা আহ্বান থাকবে যে আমাদের আজকের এই লাইভ বা আমাদের রাজনৈতিক যেই প্রচেষ্টা বা আমরা যেই কারণে রাজনীতি করি আমাদের এই প্ল্যাটফর্ম থেকে আমরা একটা প্রতিশ্রুতি দিতে চাই এই সমাজে নারীরা যেরকম ধরেন যে একজন নারী আমরা থালা বাসনও মাজতে পারি, আমাদের হাত দিয়ে থালা বাসন মাজাও সম্ভব, আমাদের হাত দিয়ে আপনি জার্মান গ্লোকি বলেন, ব্যারেটা বলেন, সেই ধরনের ট্রিগারও আমাদের পক্ষে চাপানো সম্ভব। হুম, সো আপনারা আপনাদের অধিকার নিয়ে সবসময় সোচ্চার থাকুন। একটা একদম। বৈষম্য
একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, একটা বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা, আপনার অধিকার টিকিয়ে রাখার, আপনার মান সম্মান আপনার নিজেকে টিকিয়ে রাখতে হবে। আপনার মান সম্মান আপনার নিজেকে ধরে রাখতে হবে। কেউ আপনাকে সম্মান দিয়ে যাবে না। আপনাকে সেটা নিয়ে নিতে হবে। এই পুরুষতান্ত্রিক সমাজে, এই শোষিত সমাজে আপনার অধিকার টিকিয়ে রাখার জন্য আপনার নিজেকে কথা বলতে হবে। আজকের এই প্ল্যাটফর্ম থেকে আমাদের এই প্রতিশ্রুতিটা আমরা মানে আমার এই প্রতিশ্রুতিটা আমরা দিতে চাই যে আমাদের সবসময় আমাদের নারীদের প্রতি আমাদের যেই মমতা বা সবসময় আমাদের যেই আহ দুর্বার কণ্ঠস্বর ছিল সেটি সবসময় আমাদের থাকবে। আমরা ক্ষমতায় থাকি, আমরা ক্ষমতায় নিশ্চয়ই। না থাকি, আমরা সবসময় নারী জাগরণ নিয়ে কাজ করেছি, আমরা নারী জাগরণ নিয়ে কাজ করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ রাখি। এবং এই জায়গাটা আপনার কথা সূত্রে শুধু এই পুরুষতান্ত্রিক সমাজে যেখানে গ্রামে আজও একটা সালিশি বৈঠক একজন নারী সালিশ প্রধান হবে, এটা মানতে রাজি না। সেই জায়গায় পুরুষতান্ত্রিক সমাজের বুকে দাঁড়িয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে নেতৃত্ব, এত দীর্ঘদিন যাবত নেতৃত্ব দেওয়া এবং একজন নারী, যার জন্য এখনো বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ তার নামে স্লোগান দিয়ে মবের সামনে এবং বুলেটের সামনে বুক পেতে দিতে পারে। জি। সেই নারীর সেই সাহস, সেই সক্ষমতা, সেই যোগ্যতার প্রতি আমাদের স্যালুট।